তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আর বেশি দেরি নয়, এবার আমরা কিন্তু আস্তে আস্তে খুব সহজে অর্থাৎ ট্রিক্সের সাহায্যে আমরা কিন্তু কোনটি কী সমাস আমরা খুব নিমিষে জেনে যাব। এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু সিলেবাস ভিত্তিক এবং প্রশ্ন লেভেল অনুযায়ী প্রিপারেশন নিচ্ছি। এটা কিন্তু আমাদের চ্যানেলের একটা ট্যাগলাইন বলতে পারো। কারণ আপনারা যদি আমাদের চ্যানেলটা ভিজিট করে তাহলে আপনারা দেখতে পাবেন আমরা কিন্তু আজকে সমাজ নিয়ে আলোচনা করছি। কারণ যে পঞ্চায়েতে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা দেখো, আমাদের চ্যানেলে করে দেওয়া আছে। আমরা প্রথম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখেছি যে কোন দিক থেকে কেমন প্রশ্ন আসছে। তো আমরা সেখানে জেনে গেছি যে সমাস সন্ধি এগুলো থেকে 5 নম্বর আসবেই আসবে। হ্যাঁ, তা আমরা কিন্তু আগে এই টপিকগুলো কভার করব, তারপরে যে ব্যাকরণের যে দিকটা বাকি থাকবে সেগুলো আমরা আলোচনা করব। হ্যাঁ, তো অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে। তো বন্ধুরা, আজকে যেটা মেন টপিক সেটা হচ্ছে সমাসের প্রকারভেদ। এবং এই যে সমাজের যে যে প্রকারগুলো আছে 6 প্রকার, সেগুলো আমরা ট্রিক্সের সাহায্যে মনে রাখবো এবং আপনারাই বলে দিতে পারবেন পরীক্ষার হলে যেটা কোন সমাস এবং এটা কি, বুঝতে পারছো? তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং খুব সহজ এবং খুব মজাদারভাবে আপনাদের সাথে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। তো দেখো, এর আগে যদি ভিডিওটা আপনারা দেখেন নাই, এর আগের ভিডিওটা, তো আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করছি। তো দেখো, আমরা কিন্তু একটা উদাহরণ দিয়ে সমস্ত কিছু আলোচনা করতে চাইছি। হ্যাঁ, তাহলে একটুকু তাড়াতাড়ি হবে, কারণ আমরা সমাস আলোচনা করছি। আমরা যত সংক্ষেপ বলতে পারি সেটা বেস্ট হবে, কারণ সমাস মানেই তো সংক্ষেপ। হ্যাঁ, তো দেখো, আমরা কিন্তু এখানে একটা আলোচনা করবো, সেটা হচ্ছে সিঙ্গিত চিহ্নিত আসন। এই যে তোমরা যে একটা বাক্য আপনাদের সামনে আমি বললাম, তো এই বাক্যটা দিয়ে আমরা কিন্তু আজকে সবটা আলোচনা করব। তো দেখো, যে সমস্ত পদ এখানে আমরা কোনটাকে বলবো, তো এখানে আমরা যে সিংহাসন বলছি, সিঙ্গি চিহ্নিত আসন, তার মানে হচ্ছে সিংহাসন। তাহলে যে সিংহাসন বলছি সেটা হচ্ছে সমস্ত পদ, মানে এখানে সব মিক্সিং হয়ে আছে, বুঝতে পারছো? এবার সমসমান পদগুলো কোনটা, সেটা যে যেমন সিংহ চিহ্নিত আসন, এখানে সিংহটা সমসমান পদ হবে, চিহ্নিতটা সমসমান পদ হবে, আসনটা সমসমান পদ হবে। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। আর পুরো পদ মানে বুঝতে পারছো যে প্রথমের পদটা কোনটা, সিংহটা হবে প্রথমের পদ। হ্যাঁ, তারপরে পরপদ বা উত্তরপদ কোনটা হবে, অর্থাৎ পরের পদটা হবে, আসনটা হবে পরপদ। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, উপমান এগুলা কোনো ব্যাপার না, এগুলো আমরা পরে জানবো। এবং ব্যাস বাক্য কোনটা, অর্থাৎ সিংহ চিহ্নিত আসনে এই তিনটাকে আমরা বলবো ব্যাস বাক্য। যেমন নবজে যৌবন সমান কি হচ্ছে নবযৌবন। তাহলে আপনার বন্ধুরা বলুন তো, এই যে নবযৌবন, এখানে নবযৌবন এটা কি এটা কি বলবো, এটাকে নবযৌবনটাকে? তো এটাকে আমরা বলবো সমস্ত পদ। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন নবজে যৌবন, এই তিনটা মিলে করে একটা গঠিত হচ্ছে, যেটা হচ্ছে নবযৌবন। অর্থাৎ সমস্ত এখানে মিক্সিং হয়ে যাচ্ছে, সমস্ত পদ বলবো। এবং এই যে নবজে যৌবন, এই যে নম, এগুলাকে আমরা কি বলছি, এবং যে যৌবন, এগুলাকে আমরা বলছি কি, আপনাদেরকে একটু আগে আপনাদের সামনে আমি বলে দিলাম। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, সেটা বলছি সমসমান পদ। ঠিক, তো চলো, এরপরে আমরা আর বেশি কিছু বলছি না, আমাদের কিন্তু আজকে যে মেন টপিক সেটা আলোচনা করছি। তো দেখো, দ্বন্দ্ব সমাস। তো এই দ্বন্দ্ব সমাসকে আপনারা কীভাবে চিনবেন, এটা আপনাদের এখনও মাইন্ডে চলে এসেছে। তো দেখো, প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রাধান্য বজায় রাখে। অর্থাৎ প্রত্যেকটা আমরা সমসমান পদ জানলাম যে কোনটাকে আমরা বলছি। হ্যাঁ, তো প্রত্যেকটি সমসমান পদের অর্থ এখানে প্রাধান্য বজায় রাখবে। যেমন দেখো, জনমানব, এখানে জন, এই যদি এটা আমরা ভাঙি, জনমানব, এখানে দেখো জন এটার অর্থ রয়েছে একটা, আর মানবের একটা অর্থ রয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে গাছ ও পালা, এখানে অর্থাৎ পূর্বপদের অর্থ রয়েছে এবং পরপদের অর্থটা আমরা পাচ্ছি। আজ ও কাল, দেখো আজের একটা অর্থ রয়েছে, কালোর একটা অর্থ রয়েছে। অর্থাৎ এই দুটো পদেরই কিন্তু এখানে আমরা অর্থটা প্রাধান্য পাচ্ছি। আশা করি আপনারা যদি বুঝতে না পারেন তো কমেন্ট করতে পারেন। অর্থাৎ আমি আরবার বলার চেষ্টা করছি। তবে এখানে কী বলছে, সমসমান পদের আমরা সমসমান পদটা জানলাম। যেমন এখানে সিংহ চিহ্নিত আসন, এখন সিংহ, সিংহটা একটা সমসমান পদ, চিহ্নিত একটা সমসমান পদ, আসনটা একটা সমসমান পদ। তাহলে এই সম্পত্তি, তাহলে এই যে সমসমান পদগুলা এর অর্থটা মানে, অর্থাৎ আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উদাহরণটা জনমানব, এইখানে যদি আমরা এই দুটোকে ভেঙে দিই, অর্থাৎ একটা জন আর একটা মানব হবে, তাহলে এই যে জন, এটার একটা অর্থ পাচ্ছি। অর্থাৎ পূর্বপদ এবং উত্তরপদ দুটোরই আমরা কিন্তু অর্থ পাচ্ছি। হ্যাঁ, তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো। আমরা নিমিষে চিনতে পারবো। যদি এক্সাম হলে দিয়ে যে কোনো শব্দ, তাহলে এটা কি দ্বন্দ্ব সমাস বলবো, তখন আমরা কি প্রথম লক্ষ্য করবো, আমরা দেখবো প্রথম পদ, অর্থাৎ যখন এটাকে আমরা সমসমান পদে ভাঙবো তখন দেখবো প্রথম পদটার অর্থ থাকছে। যদি থাকে তাহলে পরপর অর্থটা আমরা দেখব। যদি পরপর অর্থটা যদি প্রকাশ পায় তাহলে আমরা তখন এটাকে দ্বন্দ্ব সমাস বলবো। বুঝতে পেরে গেছো আশা করি।
আর দ্বিগু সমাস কোনটাকে বলবো? তো পরপদের অর্থ কিন্তু এখানে প্রাধান্য পাবে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা এটা আমি আবার ভালো করে বলছি, তোমরা দেখো। পরপদের অর্থ প্রাধান্য প্রতিষ্ঠা করে সমাহার ও মিলন অর্থের সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের মিলন যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। এটা আরও সহজ আপনাদের সামনে আমি বলে দিলাম। অর্থাৎ এই যে চৌরাস্তা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই যে পরপদটা তোমরা দেখতে পাচ্ছ, পরপদের অর্থটা কিন্তু প্রাধান্য পাচ্ছে। যদি আমরা চৌরাস্তাকে ভাঙি তাহলে একটা হচ্ছে একটা, হ্যাঁ, হচ্ছে, আর একটা কী হচ্ছে, রাস্তা হচ্ছে তো। তাহলে চৌরাস্তা এটা হচ্ছে। তাহলে এই যে চোর এটার পূর্বপদ, এটারও সেরকম অর্থ আমরা কিছু পাচ্ছি, সেটা হচ্ছে কি 4। আর পরপদটা কি হচ্ছে, এটার কিন্তু প্রধান রাস্তাটা। তাহলে দেখতে পাচ্ছি এটার অর্থ পাচ্ছি। এবং দ্বিগু সমাস যে আপনারা চিনবেন তার একটা মূল কারণ, একদম এটা আপনার মনে রাখবে, সেটা হচ্ছে সংখ্যা। এখানে সংখ্যা থাকবেই। দেখো উদাহরণগুলো দেখো, এখানে অষ্ট ধাতু, এখানে দেখো অষ্ট মানে 8, পঞ্চানন দেখতে পাচ্ছ, হ্যাঁ, সপ্তাহ দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু দ্বিগু সমাস। অর্থাৎ এখানে সংখ্যার একটা ব্যাপার থাকবে, সেটা বিশেষ্যর সঙ্গে মিলে থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দুটো সমাস আপনারা যদি বুঝতে পেরেছেন কমেন্ট করে জানাবেন। প্রথমেরটা আমি আরেকবার বলে দিচ্ছি, সেখানে দুটো পদেরই অর্থ প্রাধান্য থাকবে, অর্থাৎ উত্তর পদ এবং পরপদেরই। এবং দ্বিগু সমাসে অবশ্যই প্রাধান্য থাকবে পরপদের, কিন্তু তার সাথে কিন্তু একটা সংখ্যার ব্যাপার থাকে, বুঝতে পারছো? সংখ্যাটা থাকলে আপনারা বুঝতে পারবেন এটা দ্বিগু সমাস। আপনাদের যদি কোয়েশ্চেন দিয়ে যায় যে চৌরাস্তা এটা কী সমাস, তখন কী বলবে আপনারা? দ্বিগু সমাস বলবে, কারণ এখানে সংখ্যা রয়েছে এবং পরপদের অর্থটা প্রাধান্য পেয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। এবার দেখো কর্মধারয় সমাস কোনটা হবে? পরপদের অর্থ কিন্তু প্রাধান্য প্রতিষ্ঠা করে বিশেষণ বা বিশেষণ ভাবসম্পন্ন পদের সাথে বিশেষ ভাবসম্পন্ন পদের মিলন যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলছে। অর্থাৎ এখানে কিন্তু দুটোরই কিন্তু অর্থ প্রকাশ পাচ্ছে। পরপদের না, দুটোর পাচ্ছে না এখানে, এখানে একটারই পাচ্ছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছি নীল আকাশ। তাহলে এই আকাশ পরপদের অর্থটা কিন্তু বেশি প্রাধান্য পাচ্ছে, বেশি, বুঝতে পারছো? তো এটা হচ্ছে কর্মধারয় সমাস। তারপরে দেখো তৎপুরুষ সমাস, এখানেও কিন্তু পরপদের অর্থটা প্রাধান্য প্রতিষ্ঠা করছে ব্যাস বাক্য পূর্বপদের সাথে সংযুক্তই, ওইখানে সংযুক্ত। যেমন রান্নাঘর, এখানেও কিন্তু ঘর, মানে পরপদটাই বেশি ডিপেন্ড করছে। যদি ঘরটা আমার না দিতাম তাহলে কি হতো না। অব্যয়ীভাব সমাস, পূর্বপদের অব্যয় যোগে, অর্থাৎ পূর্বপদের সঙ্গে অব্যয় যুক্ত থাকবে এবং অব্যয়ের অর্থ প্রাধান্য প্রতিষ্ঠা করে, অর্থাৎ অব্যয়ের অর্থটা কিন্তু প্রাধান্য থাকবে। যেমন দেখছো হা ভাত, দেখতে পাচ্ছ এখানে পূর্বপদ যদি হা করি, এখানে বিভক্ত হয়ে আছে। দেখুন এই যদি আকারটা যদি না দিই তাহলে হবাত হতো, তাহলে এটার কোনো অর্থপাতও থাকতো না। যেমন এখানে বেহায়া, এই যদি একারটা যদি না দিতাম, বইকার যদি না দিতাম, তাহলে কিন্তু এখানে অর্থটা কিন্তু থাকতো না। কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এখানে অর্থটা, এই একারটা দেওয়ার জন্য কি হচ্ছে, অর্থটা দাঁড়াচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। বহুব্রী সমাস, যে সমাসের সমস্ত পদ দ্বারা সমস্যমান পদ সমূহের কোনোটির অর্থ না বুঝিয়ে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে। অর্থাৎ এটা এই যে দ্বন্দ্ব সমাসের সম্পূর্ণ আলাদা। তোমরা দেখতে পাচ্ছ বহুব্রী সমাস, এটা কি হচ্ছে, এটা না পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, না পরপদের অর্থ পাবে। এটা কিন্তু অন্যরকম একটা অর্থ হয়ে যাবে, হাসাহাসি, এটা অন্য একটা নতুন যে বলতে পারো এই সমাজ তৈরি হয়ে যাবে, নতুন একটা পদ তৈরি হয়ে যাবে। এটা এখানে কিন্তু পূর্বপদও প্রাধান্য পাবে না, উত্তরপদও প্রাধান্য পাবে না। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। যদি পেরেছেন কমেন্ট করতে পারো, যদি না পেরেছো অবশ্যই কমেন্ট করতে পারো। আমি আরও ভালো করে বোঝাবার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।